সো আমি ভারতের প্রতি আহ্বান জানাবো, রিকোয়েস্ট করব যে ভারতের ফরেন পলিসি যেন বাংলাদেশের জনগণ কেন্দ্রিক হয়, কোনো পার্টি কেন্দ্রিক না। যে যখন 17.5 জনগণকে ডাকছি, তার মানে সবাইকে ডাকছি ভাই, সবাইকে যদি ডাকছি তাহলে এর মধ্যে ইসলামী আন্দোলন, জামাত ইসলাম বাদ পড়ে কিভাবে? শাহজাহান ওমরকে কিভাবে মূল্যায়ন করবে? দেখেন, আমি কোনো ব্যক্তির নাম নিয়ে বেশি কথা বলতে চাই না, তার গল্পটা পুরোপুরি আমি জানি না, এবং আমি বিশ্বাস করি যে কোনো একজন ব্যক্তি, সে এমপি হোক, মন্ত্রী হোক, আপনার বাসার কাজের মানে সর্ট অফ দারোয়ানের কাজ করুক আর রিকশালার কাজ করুক, তার একটা সম্মান আছে। সে তার জীবনে কোন ডিসিশনটা কেন নিয়েছে সেটা যখন পর্যন্ত আমি না জানি, ততক্ষণ পর্যন্ত তার এই সম্মানকে মানে এই জায়গাটায় অসম্মান করাটা আমি বিশ্বাস করি না। এর জন্য কারো নাম নিয়ে আমি কথা বলতে চাই না। আর বিএনপি থেকে যেই নেতাদের আওয়ামী লীগ জোর করে নিয়ে গেছে সেই বিষয়টা আমি আপনাকে অলরেডি বললাম। ব্যারিস্টার পার্থ বলেছেন, আমেরিকা যদি বাংলাদেশের কোনো উদ্যোগ না নেয় তাহলে ভুটানও তাকে পাত্তা দেবে না। এই বক্তব্যকে কিভাবে দেখেন? দেখেন, পার্থর বক্তব্যের উপরে তো আমি বেশি কমেন্ট করতে পারি না, তবে এইখানে একটা জিনিস, মানে এটা সে কথার কথায় একটা কথা বলেছে, কথার কথায় আমরা একটু হাইপার বলি, মানে একটু বাড়িয়ে অনেক কিছু বলে ফেলি, সেটা বড় বিষয় না, এবং আমি তাকে ছোট করে বলছি, আমি বলছি সে নিশ্চয়ই কথার কথায় এই কথাটা বলেছে। তবে এই জিনিসটা সত্য যে যুক্তরাষ্ট্রর মতো একটা সুপার পাওয়ার, তারা যখন ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলে, বার্তা দেয়, তখন প্রত্যেকটা শব্দ তারা খুব হিসাব করে ব্যবহার করে, এবং প্রত্যেকটা শব্দর কতখানি ওজন হতে পারে, কার কাছে ওজন, কী ওজন, এগুলো হিসাব করেই তারা এই শব্দগুলো চারণ করে। সো বাংলাদেশকে গত বেশ কয়েক মাস থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে এবং সেক্রেটারি অফ স্টেট, অ্যাম্বাসেডার, আপনার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট যা যা বলে আসছেন, এই সবগুলো এমনিই জাস্ট বলার কারণে কথা, এটা বিশ্বাসযোগ্য না। যুক্তরাষ্ট্র একটা সুপার পাওয়ার, তার অনেক কিছু বলছেন, মানে এই কথাগুলোর কোনো না কোনো পরিণতি আজকে কালকে পরশু আসবে, এটা অলমোস্ট অ্যাবসোলুট। ডক্টর আসিফ নজরুল বলেছেন, ভারত বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে। এই মন্তব্য কতটুকু সত্য? এগেন, যে কোনো একজনের মন্তব্য নিয়ে আমি বেশি আলোচনা করতে পারি না। ডক্টর আসিফ নজরুল উনিও একজন বিজ্ঞ ব্যক্তি, উনি একজন স্বনামধন্য আইন বিষয়ক আপনার স্কলার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কলার। আমার সাথে ওনার দুজনেরই, এর আগে পার্থর কথা বললেন, ডক্টর আসিফ নজরুল, স্পেশালি ডক্টর আসিফ নজরুলের সাথে আমার সাথে খুবই ভালো একটা সম্পর্ক। তবে আমি একটা জিনিস বলবো যে দেখেন, আমরা যারা রাজনীতিতে আছি, অফিশিয়ালি আসিফ নজরুল ভাই রাজনীতিতে নেই, উনি একজন একাডেমিক হিসেবে অনেক কথা বলতে পারেন। অফিশিয়ালি আমরা যারা রাজনীতিতে আছি, আমাদের উপরে কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো দেশের জনগণের সাথে রিলেটেড দায়িত্ব। সেই দায়িত্বর জায়গা থেকে আমাদের দেশ এবং দেশের জনগণের জন্য ইম্পর্ট্যান্ট কোনো দেশ বা দেশের জনগণ বা দেশের সরকারকে আমরা হঠাৎ করে কোনো মন্তব্য করতে পারি না। ভারত আমাদের অনেক পুরাতন বন্ধু, ভারতের সাথে আমরা সুসম্পর্ক নিশ্চয়ই চাই এবং সবসময় চাই। তবে এখানে একটা ধারণা আছে যে গত 15 বছর স্পেশালি ভারতীয় ফরেন পলিসি বাংলাদেশের প্রতি আওয়ামী লীগ দলটাকে বেশি প্রাধান্য দিয়েছে। এটা সম্ভাবনা সবচেয়ে বেশি যে আওয়ামী লীগ দলটাকে তারা বেশি প্রাধান্য দিয়েছে, এবং এই যে আওয়ামী লীগ দলটাকে বেশি প্রাধান্য দিয়েছে, এটা আমি মনে করি ভারতের ফরেন পলিসিতে যদি অফিসিয়ালি তারা করে থাকে তাহলে এই জিনিসটা ভালো হয়নি। কারণ এই জিনিসটা বাংলাদেশ ভারতের যে লং টার্ম সম্পর্ক, মানে আমাদের অলরেডি 52 বছরের সম্পর্ক, এবং যতদিন বাংলাদেশ থাকবে ভাই, যতদিন ভারত থাকবে, ততদিন ভারত আর বাংলাদেশের সুসম্পর্ক দুজনেরই প্রয়োজন থাকবে। সো আমি ভারতের প্রতি আহ্বান জানাবো, রিকোয়েস্ট করব যে ভারতের ফরেন পলিসি যেন বাংলাদেশের জনগণ কেন্দ্রিক হয়, কোনো পার্টি কেন্দ্রিক না। জামাত ও চরমোনাই পীরকে এক মঞ্চে নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ আপত্তি জানিয়েছে। আপনি কি মনে করেন? আমি মনে করি যে আমাদের এক দফা আন্দোলনে যত দলকে, যত বেশি সবাইকে আমরা আনতে পারি, সেটা সবচেয়ে বেশি ইতিবাচক হবে। সো এটার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমি সেটাকে নেতিবাচক হিসেবে, সে যদি এক দফা আন্দোলনের কেউ হয়, আমি সেটাকে নেতিবাচকভাবে দেখব। সো জামাত ইসলাম বাংলাদেশ বলেন, আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, খেলাফত মজলিস বাংলাদেশ বলেন, মানে যত দলের নাম বলেন বা যাদেরকে, মানে যত দলকে আমরা একসাথে আনতে পারি,
স্পেশালি যাদের জনসম্পৃক্ততা আছে, যত দলকে আমরা একসাথে আনতে পারি এই এক দফা আন্দোলনটা আরও তত বেগবান আমরা করতে পারবো। সো এইখানে ওকে নিব না, ওকে নিব, ওকে নেবে না, একে নিব, এই আলোচনাটা আমার কাছে মনে হয় খুবই নেগেটিভ একটা আলোচনা। কারণ এখন দেখেন আমরা কিন্তু জোটবদ্ধ হইনি। সো কোন একটা দল বলতেই পারে নির্বাচনে গেলে আমি ওর সাথে জোট হব না, হয়েন না ভাই। এখন আমরা আছি কিন্তু আন্দোলনে, যে আমরা নির্বাচন দিব জনগণকে, এবং আন্দোলনে আমরা সবাইকে চাইবে। আমরা বলছি 17.5 কোটি জনগণ মাঠে নেমে আসো, আমরা এইটা বলছি যে যখন 17.5 জনগণকে ডাকছি তার মানে সবাইকে ডাকছি ভাই। সবাইকে যদি ডাকছি তাহলে এর মধ্যে ইসলামী আন্দোলন, জামাত ইসলাম বাদ পড়ে কিভাবে? ইদার তুমি সবাইকে ডাকছো না, আর নাহলে তুমি সবাইকে ডাকছো, দুটো যে কোনো একটা ভাই, ইউ গট পিক ওয়ান। আমি ববি হাজ্জাজ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান, আমার দল থেকে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, এবং আমি বিশ্বাস করি যে ইন প্রিন্সিপাল বিএনপি সবাইকে আহ্বান জানাতে চায়, এবং আমি আশা রাখবো ওপেনলি অ্যান্ড অফিসিয়ালি বিএনপিও সবাইকে আহ্বান জানাবে। কারণ সবাইকে আহ্বান জানিয়ে সবাই একসাথে হলেই আমরা আন্দোলন কার্যকরী করতে পারবো। এই জামাতে ইসলাম আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, একসাথে করেনি? বিএনপি জামাত এর আগে একসাথে আন্দোলন করেনি? ইসলামী ঐক্য জোট, বিএনপি, ইসলামী ঐক্য জোট, আওয়ামী লীগ, ইসলামী ঐক্য জোট, জাতীয় পার্টি একসাথে আন্দোলন করেনি? করেছে ভাই। সবাই মিলে যখন আমরা একসাথে আন্দোলন করবো, এবং একসাথে জোটও করেছে ভাই, বাট আমি বলছি আন্দোলন, সবাই মিলে যখন আমরা একসাথে আন্দোলন করব তখনই আমরা একটা আশাবাদী হতে পারবো যে আন্দোলনটা সফল হবে। কারণ আমি কিন্তু এখনো আশাবাদী 7 তারিখের নির্বাচন এই সরকার করতে পারবে না, কিন্তু সেই আশাটা সফল হওয়ার জন্য সবার এক প্ল্যাটফর্মে একসাথে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আপনি কি বলবেন? আমি বলবো যে অনেক দিন ধরে আমাদের শিক্ষা ব্যবস্থায় মানে একটা লার্জ স্কেল ওভারহল দরকার ছিল, এখনো দরকার। আমাদের এই সরকার এমন কোনো ওভারহল করতে সক্ষম হয়নি। তারা কতখানি কি চেষ্টা করেছে সেটা আমি জানি না, কারণ সেটা বিহাইন্ড দ্য সিনস। কিন্তু সেই যদি তারা চেষ্টা অনেক করেও থাকে, সেটার কোনো বাস্তবিক প্রতিফলন আমরা দেখিনি। সো আমাদের দেশের ছাত্রছাত্রীরা, আপনি আপনার এসএসসি লেভেল বলেন, এইচএসসি লেভেল বলেন, বিশ্ববিদ্যালয় লেভেল বলেন, এসএসসি লেভেলের ছাত্রীদের সাথে কথা বলেন, এসএসসি লেভেলে বিশ্বব্যাপী যতখানি যেই অঙ্কটা জানার কথা, মানে যতখানি অঙ্ক সম্বন্ধে জ্ঞান ধারণা থাকার কথা, যতখানি বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান ধারণা থাকার কথা, যতখানি ভাষা সম্বন্ধে জ্ঞান ধারণা থাকার কথা, তাদের নেই। এইচএসসি তাদের নেই। আমাদের যেটা হয়েছে, স্পেশালি এই সরকারের আমলে আরও বেশি হয়েছে, এর আগের সরকারগুলো যে করেনি তা না, বাট এই সরকারের আমলে আরও বেশি হয়েছে, যে পাশ করানোর একটা হিরিক। সবাই জিপিএ 5 পাবে, সবাই জিপিএ 4.5 পাবে, সবাই পাশ করবে, বাপমারা খুশি। আরে ভাই বাপমারা, তোমরা যে এই যে খুশি হলে, তার 5 বছর 7 বছর পরে যে তোমার বাচ্চাটা চাকরি পাবে না, কারণ সে কিছু শিখে নাই ভাই, এইটা চিন্তা করো না। সো আমাদের সরকারগুলো দেশের লং টার্ম ভ্যালিউ না দেখে তাদের শর্ট টার্ম পলিটিক্যাল প্রফিট এটা চিন্তা করে, এবং এই জায়গাটায় আওয়ামী লীগ কোনো ধরনের, মানে এই সরকারি দল কোনো ধরনের বাস্তবিক পজিটিভ এফেক্টিভ চেঞ্জ গত 15 বছরে আনতে সক্ষম হয়নি। আমি এটা বলছি না তারা চেষ্টা করেনি, কারণ আমি আসলেই জানি না তারা কতখানি চেষ্টা করেছে বা করেনি, কিন্তু বাস্তবায়ন কিছু হয়নি। ইসরায়েল কেন এত বেপরোয়া? কেন আন্তর্জাতিক কোনো নিয়ম নীতি তারা মানছে না? দেখেন, ইসরায়েল আন্তর্জাতিক নিয়ম নীতি মানছে। কিভাবে মানছে? তারা আন্তর্জাতিক আইন মানছে না। আন্তর্জাতিক আইন তারা কিভাবে কেন মানছে না? তারা মানছে না কারণ তারা পিআর গেম, পাবলিক রিলেশনস গেম তারা সুন্দর খেলতে পারে। তারা যে প্যালেস্টিনিয়ান পপুলেশনের উপরে 80 বছরের ঊর্ধ্বে অত্যাচার করে যাচ্ছে, তাদের জমি দখল করে যাচ্ছে, এবং তারা যখন গল্প করে যে না আমাদের ইসরায়েলের টেরিটরির ভিতরে যে প্যালেস্টিনিয়ানরা, যে মুসলমানরা থাকে তারা তো ভালো আছে, এইটাও ডাহা মিথ্যা কথা। আজকে থেকে 100 বছর আগে যুক্তরাষ্ট্রের শ্যামবর্ণরা যেরকম তাদের রাইটস থেকে ডিপ্রাইভ ছিল, তেমন যারা ইসরায়েলের টেরিটরির ভিতরে যারা মুসলমানরা থাকে তারাও তাদের রাইটস থেকে ডিপ্রাইভড। আর বাকি প্যালেস্টাইনে তারা কি করে, এটা তো ভাই একটু বাস্তবিকভাবে, মানে ইন দ্য সেন্স যে ওই ইসরায়েলি পিআরের বাইরে, ইসরায়েলি প্রপাগান্ডার বাইরে যদি একটু তাকান, দেখবেন ভাই যাদের খাওয়ার পানি নাই, যাদের ইলেকট্রিসিটি নাই, যারা চাকরির জন্য ইসরায়েলে আসতে হয়, তাও লো গ্রেড কাজ করার জন্য, যারা যেই দেশের জনগণ মানে বা যেই এলাকার জনগণ হামাসকে বেছে নেয় তাদের সরকার হিসাবে, তার মানে কতখানি তারা নির্যাতিত নিপীড়িত,
যে তারা মনে করে যে ভাই আমাদের তো আর যুদ্ধ ছাড়া উপায় নাই, তাইলে হামাসই আমাদের সরকার। সো এইটা নির্যাতন ছাড়া হয় না, শুধু এক দিকের গল্প বললে হয় না। ইসরায়েল অলমোস্ট 100 বছর ধরে, মানে 80 বছরের ঊর্ধ্বে নির্যাতন করে যাচ্ছে প্যালেস্টিনিয়ান মুসলমান পপুলেশনের উপরে, এবং ইসরায়েলকে সহযোগিতা করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। কেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সহযোগিতা করছে ভাই? কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ভাষা ইসরায়েল বুঝে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পিআর মিডিয়া কিভাবে প্রপাগান্ডা দিয়ে ভরে দিতে হয় এটা ইসরায়েল বুঝে। প্যালেস্টাইনের গরিব মুসলমানরা এইটা বোঝে না, এবং এই জায়গাটায় অন্য কোনো মুসলমান দেশ সত্যিকার অর্থে প্যালেস্টাইনকে সহযোগিতা করছে না। তারা নিজেরা নিজেদের গলাবাজির জন্য অনেক কথা বলছে। যেমন আমাদের দেশে ভাই, আমাদের সরকার, এই যে কারেন্ট যে ফ্যাসিস্ট সরকার, তারাও তো তারা মানুষ মারে, তারপর গল্প বলে বিএনপি হলো ইসরায়েল, কারণ ইসরায়েল মানুষ মারে, কিন্তু মারছে তারা। এটাকে বলে প্রপাগান্ডা। এইরকম প্রপাগান্ডা আজকে সরকারি দল যেমন আমাদের দেশের মিডিয়াতে প্রপাগান্ডা চালায়, তেমন গ্লোবাল ওয়েস্টার্ন মিডিয়াতে ইসরায়েল প্রপাগান্ডা চালায়, এবং ইসরায়েলের প্রপাগান্ডার বিরুদ্ধে কোনো মুসলমান দেশ আওয়াজ তুলে না। সেই কারণেই ভাই ইসরায়েল যা করছে 80 বছর ধরে সেটা করে পার পেয়ে যেতে অনেক দূর পারছে।